শর্টকাট খুঁজে খালি ভুল করি। তৃতীয় বর্ষপূর্তি, আর সেটা একটা কারণ। আসলে এই মাসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি একটা বাঙালি মেয়ে, আমার ছোটবেলায় বাংলাদেশেই বড় হয়েছি, একদম ওর ঢাকায়। মুক্তিযুদ্ধ সব ঘটনা জানি, ইতিহাস জানি। আমার মনে হয় আমরা যারা মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তিতে দেশে আছি, এই ফিলিংসটা আমি বলতে পারবো না। পৃথিবীর কোনো কিছুই আমাকে এই মাসটা প্যান্ডেমিক না থাকলেও নিতে পারতো না। একটা ফিলিংস আমি জানি, মুক্তিযুদ্ধের ইতিহাস। একটা বাঙালি ঘরে জন্ম, আমার মা ঢাকার, আমার বাবা রংপুরের, আমার জন্ম চট্টগ্রামে। কাজে এটা বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি। কাজে এই মাসটা আমি মনে করি আমাদের সবার জন্যই অনেক অনেক ইম্পর্টেন্ট। আর আজকে নারী উদ্যোক্তার খোঁজের 3য় জন্মদিন, বিগ সেলিব্রেশন। আমি খালি আপনাদের বলতে চাই, আমি জানি না আমার সম্বন্ধে আপনাদের কি ধারণা। আসলে আমি অনেকে বলে দেখে না, আমি এসেছি বাংলাদেশে 50% মানুষের জন্য। আমি একটা ছোট্ট অর্গানাইজেশন, যেহেতু আমার কোনো সময় নেই, with all the respect for NGOs and everything, প্রজেক্ট লিখে লিখে হাত পেতে পেতে বলবো আমার প্রতিষ্ঠানকে পয়সা দাও। কেন আমি বিদেশে, আপনারা যারা বিদেশে বড় হয়েছেন বা পড়াশোনা করেছেন, আপনারা জানেন যে কম্পিটিশনে টিকে থাকতে হয়। রাজার মেয়েকে, মন্ত্রীর মেয়েকে প্রধানমন্ত্রী। তো আমি খুব কষ্ট করে স্বাধীনতার পরে আমার পড়াশোনা করেছি। আমি একটা মেয়ে, আমার বাবার দিকটা নর্থ বেঙ্গলের, আমার বাবার বাবা জমিদার ছিলেন, কিন্তু আমি পোস্ট বিলি করে পড়াশোনা করেছি। আর যে দেশে আমি পড়াশোনা করেছি, ইংল্যান্ডে, আমাকে গত বছরের আগের বছর ইংল্যান্ডে বাকিংহাম প্যালেস গার্ডেন পার্টি, না যেখানে সবাইকে ডাকে, ডেকে নিয়ে ফ্যাশনটাকে মোস্ট ইম্পর্টেন্ট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে সে স্বীকৃতি দিয়েছে। তো আমি বলছি যে কম্পিটিশনে টিকে থেকেই কিন্তু আমি ওদের দেশে একদম ইউরোপিয়ানদের হাতে ওদের সবকিছু জানি। আমি এখন পর্যন্ত বোধহয় অনলি স্টুডেন্ট ফ্যাশনে যার কাজ ব্রিটিশ আর্কাইভে আছে, কিন্তু আমি এগুলি সবই করেছি। আমার একটা স্বপ্ন ছিলাম, জানি না আপনারা স্বপ্ন দেখেন কিনা। স্বপ্ন দেখা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড গো ফর ইয়োর ড্রিম। আমার স্বপ্নটা আমার সঙ্গে বেড়ে উঠেছে। যেদিন একদিন ক্লিয়ার হয়ে গেল কেন আমি বিদেশে এসেছি, কেন পড়াশোনা করেছি, আমি এই যে যাদেরকে দেখে আমি বাংলাদেশকে কি দেখি নাই। আপনি বলেন সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন ভাই, আব্দুল আলিম ভাই, হরলা, মানে সবাইকে দেখে বড় হয়েছি। জয়নুল আবেদিন ভাই, কামরুল হাসান ভাই, মাওলানা ভাসানী, শেখ মুজিব। তো আমার চোখে মুখে তো একটা পজিটিভ বাংলাদেশ, তাই না? আরেকটা জিনিস বলতে চাই, আমি কিন্তু একদম বাংলা মিডিয়ামে পড়া মেয়ে, কিন্তু তখনকার দিনে এডুকেশন অনেক ভালো ছিল। যে কোনো জাতির জন্য শিক্ষা, স্বাস্থ্য একটা মেরুদণ্ড। আমার কিন্তু বিদেশে গিয়ে ইংলিশে পরীক্ষা দিতে হয়নি, একটা সাবজেক্ট ছিল, ওটাই আমাদের পড়াশোনা করা হতো। আজকাল তো ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েগুলি তো ভুলভাল এসএমএস ইংলিশ বলে না, কারেক্ট করতে পারে না। তো আমি দেশে ফিরে এসেছি। আর আমার অনেক রেসপেক্ট জামদানির জন্য। আপনি বলেছেন, আমি চিন্তা করছিলাম অনেকে ভাবে বিবি রাসেল কি করে। আমি কিন্তু পুরো বিবি প্রোডাকশন একদম আমার নিজের পয়সা। আর জামদানি, আমি জামদানি বাঁচাবো না, এটা তো হতেই পারে না।
আমাদের ঐতিহ্য মসলিন আমরা হারিয়ে ফেলছি। এখন যে মসলিন সেটা নকল মসলিন, মেশিনে তৈরি। আমি একমাত্র মসলিন বলি না, এটা রসে মসলিন যদি করতে পারে আবার এই জামদানি তাঁতিরাই পারবে। খুব ডিফিকাল্ট। আমার দুই ছেলে আছে, দুই ছেলেকে আমি বড় করেছি। আমি সবসময় বলি দু হাত দূরের থেকে বুঝতে পারবেন। আমার ছোট ছেলে কি অনেকেই চেনে, আসে যেহেতু গুগলে আছে, ওর নাম বিকি রাসেল, কর্ম অ্যাপ এগুলি সব ওর করা ডিজিটাল বাংলাদেশের জন্য। কিন্তু ওরা কোনোদিন ভুলেনি ওর মা বাঙালি, ওরা একদম পারফেক্ট বাংলা বলে বিদেশে থেকে, ওদের ছেলে মেয়েরা। তো আমার দুই ছেলে যখন আমি ফিরে এসছি, আমি এটা বলি, আমি 98-এ আপনারা জানেন একটা বিরাট বন্যা, আমি তো অনেকদিন দেশে ফিরে এসে 98-এর বন্যা দেখে আমি চমকে গেছি। সব খালি। এখন কিন্তু শীতলক্ষার যে পাশে যে জামদানি এরিয়া, রূপগঞ্জ একটু উঁচু, আপনি জানেন। আমি আমার দুই ছেলে তখনও ইউনিভার্সিটিতে যাইনি, কলেজেও ঢুকিনি। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের বাড়ি লাগবে? আমার বলে মা তুমি আমাদের এত ভালো করে পড়াশোনা করছো। এটা আমি বলি না, উনি বলেছে। বলছি আজকে আমাকে কোনো ব্যাংক কোনো কেউ স্পন্সর দেয় না, আমার বাড়ি বিক্রি করে তো আমি জামদানি এলাকায় পয়সা দিয়ে দিচ্ছি। আমি ট্রাই করেছি এর সঙ্গে আবেদ ভাই, ইউনুস ভাই, খালি বলে আমরা মিটিং করব। আরে পানি ডুবে গেছে। কারণ অন্য এলাকায়, আমি বাংলাদেশের সব এলাকায় কাজ করি, সিরাজগঞ্জে অনেক তাঁতি, টাঙ্গাইলে অনেক, অনলি রূপগঞ্জ এলাকাটা আমি জানি কিছু, আমি হেল্প করতে পারবো। আজকে আমাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি পয়সা, কোনো তাঁতি, আমি তো মাইক্রো ফাইন্যান্স করি না বা আমি ব্যাংক না। আমার দুই ছেলে ইম্পর্টেন্ট জিজ্ঞাসা করেছে, ওরা বলছে মা লাগবে না, আমার বাড়ি বিক্রি করে আমি ওই জায়গা। এটা আমি করিনি যে আমি ওদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। আমি জানি জামদানি শেষ হয়ে গেলে আর এটা উঠবে না। কেন ওদের ছেলে মেয়েরা কিন্তু ভাবে জামদানি করে আমাদের পাট করে লাভটা কি, এটা করে তো প্রফিট হচ্ছে না, মিডল ম্যানরা প্রফিট করছে। খুব কমই দেখবেন ওনার মতন এডুকেটেড কেউ রেসপেক্ট করে কাজটা করছে। আপনি ওদেরকে এক্সপ্লয়েট করে জিনিস নিচ্ছেন, তাই না? তো আমার এটা নিজের ইচ্ছায় করেছি, কেউ আমার হাত বেঁধে দেয়নি। আমার বাপ মা আমাকে দেশপ্রেমের ইনজেকশনও দিয়ে দেয়নি। ভাই বাংলাদেশ কি সেটা আমাকে চিনিয়েছে। আমি মিক্সড কালচারে বড় হয়েছি। আমার মা ঢাকার, বাবা রংপুর। আমাদের বাসায় ওস্তাদ আলাউদ্দিন খান থেকে সবাই এসে থাকতেন। রবীন্দ্র আন্দোলন থেকে আমার বাবা মাকে মানুষ চিনেই কিন্তু এটার জন্য। আর আরেকটা জিনিস বলতে চাই, আপনারা যেরকম কাজ করছেন, এতগুলি মহিলা, আজকে আমার মন ভরে গেছে আপনাদের গল্পগুলি শুনতে শুনতে আমার চোখে পানি। আপনারা ভেবেন না, আমার মনে হয় না আমি 16 বছর বয়সেও এত কষ্ট করেছি। এই প্যান্ডেমিকটা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কত ইনহিউম্যান, রেসপেক্ট করিনি, কালচার জানি না, হেরিটেজ জানি না, পলিউশন করেছি, নিজেরা শেখার ইচ্ছা নেই। আজকে কিন্তু আমরা নিজস্ব, দেখেন আপনারা কতগুলি মানুষ নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। প্যান্ডেমিক এটা না যে বাংলাদেশে আন্ডার ডেভেলপ কান্ট্রি সবখানে। আর আপনি যে সেক্টর থেকে আসছেন, আপনাদের সেক্টরে এমনি রাজি হই না। কালকে কিন্তু আমি একটা বড় টকে যাচ্ছি, যেটা H&M, Marks and Spencer, ওরা জানে, আমি খবর জানি, তাই না? এর জন্য যাচ্ছি যে আপনারা এখন যেটা করছেন আপসাইক্লিং, রিসাইক্লিং, এটা কিন্তু আমি সবসময় বলি রিসাইক্লিং, আপসাইক্লিং, এটা কিন্তু আমাদের পাট থেকে এসছে। আপনি যদি বলেন দো আমরা নকশি কাঁথা খুব ফ্যাশনেবল বলি, নকশি কাঁথাটা অরিজিনালটা কি? পুরোনো শাড়ির পাট দিয়ে, পুরোনো শাড়ি দিয়ে গ্রামের মানুষরা লেপ বা মানে কাঁথা, হ্যাঁ, এটাই এখন মডার্ন ওয়ার্ড হয়ে গেছে আপসাইক্লিং।
বুঝছেন তো, যেটা গার্মেন্টের এক্সেস গুলি কেটে টেটে মানে সুন্দর করে যাতে ওয়েস্ট না হয়। তো আমার ত্বকের মধ্যে কিন্তু, যেহেতু আমি বললাম যে কোনো মানুষের বেড়ে ওঠার পিছনে যত কিছুই বলেন না কেন, তার ঘরের শিক্ষা নাম্বার 1। আমার বাবা মা আমাকে মাটি ছুঁতে দিয়েছে। আপনি যদি মাটি না ছোঁন, আপনি কেমন করে মাটির গন্ধ পাবেন বা জানবেন? তো একদম 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 আমি বাংলাদেশ চষে বেড়াই, সময় হয় না। প্রত্যেকটা অঞ্চলে যাবেন, আপনি নর্থে যান, যেমন রংপুরের দিকে ধাওয়াইয়া, রাজশাহীর দিকে গম্ভীরা, প্রত্যেকটা অঞ্চলে খাবার কিছু আছে ওদের, মানে তো শুনে যে কোনো বাড়িতে যাবেন একটু পান সুপারি একটা কিছু খেতে দিবেন। আমি যদিও চকের প্রথম স্টেপে না, কিন্তু আমার কাজের মধ্যে দেখবেন যে একটা দারিদ্র্যের মধ্যে যে একটা সৌন্দর্য আছে, দুটা চোখ জল জল করছে, সেটা আছে। মিজারি তো আমি দেখাই না, মিজারি তো সবাই বলছে, মানে কষ্ট কষ্ট আপনি তখনই করে আপনার কষ্টর স্যাটিসফ্যাকশনটা পাবেন যখন দেখবেন ওদের মুখ, ওদের হাসি। আমি আজ পর্যন্ত স্লিপিং ট্যাবলেট কোনো খেয়ে ঘুমোইনি। আমি ঘুমাই 3 ঘন্টা, আমি কিন্তু এখনো 18 ঘন্টা কাজ করি, উনি জানেন। কিন্তু আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন এখানে। আমি আপনাদের সামনে আসি না, আমাকে হয়তো চেনেন না, এই মেয়েটাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের গ্রামের মানুষ। আমি, আমার মা বাবা নেই, মারা গেছে, আমার ছেলেরা বাইরে, বোনরা বাইরে। আমি একটা পরিবার থেকে আসছি, অনেক হাই পাই। ওরা বুঝেই না, যে ভাবে একটা মেয়ের সাকসেস মানে তুমি কর্পোরেট হবা, তোমার নিজের বাড়ি নাই, তুমি বাসা ভাড়া থাকো, তুমি এখান থেকে এখানে ট্রেনে করে চলে যাও, বাসে করে চলে যাও। হ্যাঁ, ভ্যালুসটা ভাবে যে একটা মানুষের সাকসেস, বিদেশের সাকসেস মানে হলো আপনি ঢাকায় এসে 5টা বাড়ি কিনবেন, একটা BMW গাড়ি চালাবেন। আমার তো বাসার কাজের লোকও নাই, ইটস মাই চয়েস অফ লাইফ, তাই না? সো এগুলি বুঝে না। কিন্তু কিন্তু ভালোবাসা, কটা মানুষ আছে তার স্বপ্ন পূরণ করেছে, কটা মানুষ আছে, আমি কোনো MP মিনিস্টার। হ্যাঁ, আমাকে কিছুদিন আগে চিটগাংয়ে গেছিলাম, পাগল করে দিচ্ছে সব ইয়াং জেনারেশন মানুষ। এই ভালোবাসাটা আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন? উইথ অল দ্য রেসপেক্ট অফ পলিটিশিয়ান, আমার বাবার দিকে, আমি একটা পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে, আমি খুব রেসপেক্ট করি পলিটিশিয়ানদের, খুবই রেসপেক্ট করি, চিনিয়ে সবাইকে একদম ছোট থেকে। কিন্তু আমার কাজটা একটু ভিন্ন। আমি আমার ফ্রিডম অফ লাইফ, আমার ইচ্ছা হলো, আমি এখন তো প্যান্ডেমিক যেতে পারছি না, কোনো গ্রামে গিয়ে 7 দিন বসে থাকবো, ওদের সঙ্গে থাকবো, তাই না? আর এই কাজ করে প্লিজ মনে করবেন না আপনার নিজের রেসপেক্ট, নিজের ডিগনিটি কেউ নিবে না। আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞাসা করছে, জানি তোমাকে স্পেনের রানী খুব আদর করে, তোমাকে কিছুদিন আগে ফ্রান্সের প্রাইম মিনিস্টার ডেকেছিল প্যান্ডেমিক, তুমি কি তোমার নাক ফুলটা পরে যাও, হাতে এরকম চুড়ি, দেশি কাপড় পরো? আমি এসে খালি বললাম, আমাকে আমার কাজের জন্য ডাকে, আমি দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশের ক্রাফটসম্যানদের হাতে যাবো। আমার আমাকে বিট করা ডিফিকাল্ট, আমাকে বিট করা মানে আমি না, আই এম টকিং ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে, তার মানে 50 ভাগ মানুষের কথা আপনারা শুনছেন, তারা তো আর আপনাদের সামনে আসতে পারছে না। মানে চিন্তা করতে পারবেন না, আমাদের পার্শ্ববর্তী দেশে, কিন্তু ওদের দেশে আমাকে খাদি বলে, আমি রিসেন্টলি আমার ছেলেরা ফেসবুকে দিয়ে দিয়েছে যে ইন্ডিয়ার খাদির রেভলিউশন এনেছে বিবি রাসেল, ওদের ফাদার অফ দ্য নেশন টু গান্ধীজি,
আজকে আমাদের ফাদার অফ দ্য নেশন সম্বন্ধে আমার কারোকে জানতে হবে না। আই নো এভরিথিং। ইফ আই ডোন্ট নো অ্যাবাউট মাই ফাদার অফ দ্য নেশন, এটা তো আমার জন্য অনেক দুঃখের। বাংলাদেশ সম্বন্ধে সব জানি, উইথ অল দ্য রেসপেক্ট অফ এভরিওয়ান। কিন্তু আমি একদম কাজ করতে আসছি যেটা আমাকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু বাড়িতে ফল, সবজি, মাছ বিক্রি করতে আসতো। ওই লুঙ্গি গামছা দেখতাম, জিজ্ঞাসা করতাম এত সুন্দর কালার কম্বিনেশন, বলতো আমাদের দাদিরা বানিয়েছে। আরেকটা কথা আমি আপনাদের বলি, বাংলাদেশের এমন কোনো কাপড় নাই যেটা আমি রিসার্চ করি নাই বা আমি ওটার সম্বন্ধে করেছি কিছু। আপনারা হয়তো ভাবেন যে আমি কেন গামছা নিয়ে কাজ করি। আমার একটা প্রতিষ্ঠান, প্যান্ডেমিকের সময় আমি কাউকে ছাঁটাই করিনি, কেউ যে মায়না পায় না সেটাও না, সব সাধারণ ঘরের ছেলে মেয়ে, এদেরকে আমি টিভি প্রোডাকশন দিয়ে যাচ্ছি। এটা আমার পরিবার এসে দখল করবে না, বাট দে উইল গিভ সাপোর্ট। তো সুতির আর গামছার করতে অনেক কম রিসোর্সেস লাগে। জামদানি তো অফকোর্স, মানে জামদানি আমাদের গর্ব, সারাক্ষণই তাকিরা আমার কাছে আসে, আমি করি, কিন্তু আপনি ইনভেস্টটা লাগে একটু বেশি, যার জন্য গামছার আমি খুব লাকি। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে গামছাটাকে পড়েছে। কুইন অফ স্পেন, ফেডরিকো মায়ার, ম্যান্ডেলা বলেন, মাদোনা বলেন, অ্যান্টোনিও বান্দেরাস বলেন, তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনারা যারা প্রত্যেকটা জিনিস বিশ্বাস করে, কষ্ট তো হবে, কোনো একটা জিনিস 1 লাখে এরকম হয়ে যায় আমি জানি না, তাই না? কাজেই করেন। এখন কিন্তু নারীরা পারে না এমন কিছু নাই, কিন্তু আমি নিজেকে মনে করি সবার আগে একটা মানুষ। আমি একদম চ্যালেঞ্জ করি, কেউ যদি একজন ভদ্রলোক ওনার মতন বলতে আপনি পারবেন, আপনি তো পারবেন, আমি ওনাকে চ্যালেঞ্জ করবো। ওটাকে উইন করতে পারলেই আমি মনে করি না আমি মেয়ে বলে আপনি আমাকে লাল কার্পেট পেতে দিবেন। কেন? আমি যোগ্যতা দেখাই, ন্যায্য জিনিস চাই। আর আমি ওকে বলতে চাই যে আমার বাবা মা, আমি জানি কত কিছু আমার সম্বন্ধে শুনতে হচ্ছে, কিন্তু আমার বাবা, আমার মা, আমার বোনরা সবাই বলতো যে আমি যখন বড় হচ্ছি না, তুমি লম্বা কালো কি করবে। আমার বাবা বলতো তোর মুখের দিকে কেউ তাকায়নি, চোখের দিকে। তো আমার ওটা এফেক্ট করেনি, দুনিয়া কি বললো, যেহেতু আমার বাবা মা আমাকে বলেনি। কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট, নিজের একটা কনফিডেন্স। আমি আজকে গ্রামে অনেক মেয়েদের পড়াই, যখন গরিব মানুষ দেখি আমার মতন একটা মেয়ে, তারপরে ছোট, ওরা বলে, তখন আমি যেহেতু গ্রামের মানুষরা আমাকে আদর করে, বলে তোকে কে বিয়ে দিবে, মানে সারাক্ষণ আমি বলছি প্লিজ বলেন না, আমার বাবা মা আমাকে বলেনি, তার জন্য এটা এফেক্ট করেনি। আপনার মেয়েকে আপনি আমাকে পছন্দ করেন? বলে হ্যাঁ। আমি আপনি কেমন করে জানেন না আপনার মেয়ে অনেক বড় হবে আমার থেকে? তো এখনো কিন্তু বলে। তারপর আমি ফ্যাশনে পড়তে গেছি, দর্জিগিরি। এখন এখন আমি জানি অনেকেই যারা বড় পজিশনে মন্ত্রী বলে, আমি জানতাম তুমি এটা করবে। সে আমার বাবাকে তো সারাক্ষণ বলেছেন, মাকে, যে দিদিকে দর্জিগিরি করতে, এই চেহারা নিয়ে আবার কিসের জন্য। আমি যতদিন শুনেছি সারাক্ষণ, যখন আমি ইউরোপে গেছি মানুষ পাগল হয়ে, এখনো ভোগ বলে দিদির জায়গাটা, অথচ এখনো বলে there is no Indian, no Asian could take Didi's place. But এখনো আমাকে জিজ্ঞাসা করা হয় অফিসিয়াল কোনো, আপনি হেমা মালিনী না তো, আপনার নাম তো কেন? আমি তোমাকে বলতে চাই যে প্লিজ, ওই আমাকে সারাক্ষণই বলে যে আপনি তো হেমা মালিনী না, আমাদের হাই মানুষ, মানে হেমা মালিনী তো আমাকে তো আর বলতে পারে না যে আপনি এত করছেন। তো প্লিজ আমি সবাইকে বলি, নিজের ফোকাস থাকবে, রেসপেক্ট। আমি সব সময় একটা জিনিস দিয়ে আমি গ্রামের মানুষের মন জয় করেছি, সেটা হলো তাদের
ডিগনিটি, হিউম্যান ডিগনিটি। একটা গরিব হলেও তার গায়ের পর্দা সরানোর লাইফ তো তোমার নেই। কাজেই প্লিজ, এত সুন্দর একটা অনুষ্ঠান, প্লিজ উর্মি, তার হাসি, তার ইয়ে, আমি দুর্জয় বলি আমার ভালো নাম মনে থাকে না। দুর্জয় চাল লাগবে না, মানে এত ভালো, উনি তো পলিটিশিয়ান, নেতা, নেতা এখানে উনি মানে বিগ বস। কিন্তু আমার খুব ভালো লেগেছে আসলে। আমাকে মানে হ্যাঁ, অফিসিয়ালি তো ডাকে, যেহেতু আমি ইউএন ইউনেস্কো গুডউইল অ্যাম্বাসেডর, কিন্তু আমি বারবার বলছি এই মেয়েটা, আল্লাহর একটা হাত আমার মাথার উপর আছে, মা বাবার দোয়া, গ্রামের মানুষের দোয়া। কাজে আমি একদম জানবো আপনারা যেটা করছেন, উনি যেটা কষ্ট করলেই তো একটু সাকসেসের মজাটা বুঝবেন। থ্যাংক ইউ, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আর আপনি তো জামদানি এলাকায় যাবেন, ওরা আমার কাছে সারাক্ষণই আসে। কাজে এটা আমি ইউজুয়ালি কাউকে বলিনি যদি আমার ক্যারিয়ার দেখে আমি টাকা দিয়ে কি করলাম। এই যে আমি আজকে আমার খালি কাপড় খুলি, এটা কিন্তু একটা মানে কুমিল্লার তাঁতি বানিয়ে বলছে আমার একটা কম্বিনেশন, বলছে আবার এটা পড়বে। আমি কালকে নিয়ে এসছে আমার অফিসের লোকরা খালি, আমি বলছে কালকে একটা অনুষ্ঠান আছে, আমি পড়বো। ব্লাউজ পিসটাও খুব সুন্দর, হাত কাটা দেখে আমি একটু ঘিরে রাখছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। এতগুলি মেয়ের ভালোবাসা, দুর্জয়, থ্যাংক ইউ। যারা আছে, তুমি তো মানে তুমি তো এমনি এত অ্যাট্রাক্টিভ, সবাই আছো অ্যাট্রাক্টিভ। থ্যাংক ইউ। নিচে আসো, যাও আপার সঙ্গে একটা ছবি তুলো। সবার সঙ্গে হ্যাঁ, আপা ছবি তুলবো খাওয়া দাওয়ার পরে।